ইরানের রাজপথ উত্তাল, আকাশে বাতাসে স্লোগান। খামেনির প্রায় 5 দশকের শাসনের অবসান চায় লাখো বিক্ষোভকারী। যদিও ইরান সরকারের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফাঁদে পড়ে নিজ দেশের বিরুদ্ধে নেমেছে আন্দোলনকারীরা। তবে এটা ঠিক বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিয়েছে। বিশ্বের অন্যতম তেল সম্পদে পরিপূর্ণ দেশটি বিগত কয়েক বছর ধরে উচ্চ দ্রব্যমূল্য আর টাকার মান ক্রমশ কমতে থাকার ভয়ঙ্কর দুষ্টচক্রে পড়ে গেছে। খামেনির কোনো সরকারই এই অবস্থা থেকে দেশের নাগরিকদের টেনে তুলতে পারেনি। ফলে জীবনের প্রতিটি ধাপে নিজেদের বঞ্চিত মনে করছে ইরানের জনগণ। এর আগেও গত কয়েক দশকে 5 থেকে 6 বার বিভিন্ন ধরনের বড় আন্দোলন হয়েছে ইরানে। বিশেষ করে 2009 সালের গ্রিন মুভমেন্ট কিংবা 2022 সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলন বেশ সাড়া ফেলেছিল। তবে সে সময় ইরান সরকার ভীষণ কঠোরভাবে তাদের দমন করেছিল। সবশেষ 2026-এর চলমান আন্দোলন মূলত অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হলেও এই ক্ষোভ দ্রুতই রাজনৈতিক অভ্যুত্থানে রূপ নিয়েছে। তবে এবার সরকার বিক্ষোভ দমনে এখনো আগের মতো কঠোরতা দেখাচ্ছে না। এরই মধ্যে ইসরায়েলি সরকার ইরানের জনগণের প্রতি সমর্থন জানিয়েছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্দোলনকারীদের উপর গুলি ছুড়লে আমেরিকাও ইরান সরকারের দিকে গুলি ছুড়বে। এই পরিস্থিতিতে ইরান কোন দিকে যাচ্ছে? তবে কি শেষ হচ্ছে খামেনি অধ্যায়? ইরান অভিযান কি সহজ হবে আমেরিকার জন্য? চলুন বিশ্লেষণ করা যাক। কেন টার্গেটে ইরান? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি আটক করার অভিযানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র একটি স্পষ্ট বার্তা দিয়েছে। ওয়াশিংটন এখন আর কেবল নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের উপর নির্ভর করছে না। এই ডিরেক্ট অ্যাকশন নীতির পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, পরবর্তী লক্ষ্য কে? আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রে তাকালে সেই তালিকার শীর্ষে ইরানের নাম উঠে আসাটাই যুক্তিসঙ্গত। প্রথমত, ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কৌশলগত শত্রু। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই তেহরান ওয়াশিংটন সম্পর্ক বৈরী। পারমাণবিক কর্মসূচি, ইসরায়েল বিরোধী অবস্থান এবং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের বিরুদ্ধে ইরানের সক্রিয় ভূমিকা, সবকিছু মিলিয়ে দেশটি যুক্তরাষ্ট্রের চোখে একটি সিস্টেমেটিক থ্রেট। ভেনেজুয়েলা ছিল আঞ্চলিক সমস্যা, ইরান হল আদর্শিক ও ভূরাজনৈতিক প্রতিপক্ষ। দ্বিতীয়ত, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক দর্শন। ট্রাম্প বরাবরই বিশ্বাস করেন, শক্তি প্রদর্শন না করলে প্রতিপক্ষ নতি স্বীকার করে না। তার পিস থ্রো স্ট্রেংথ নীতিতে ইরান একটি পরীক্ষিত টার্গেট, কারণ ইরানকে চাপে রাখা মানে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করা। ভেনেজুয়েলার পর এই দর্শনের স্বাভাবিক সম্প্রসারণ হচ্ছে ইরান। তৃতীয়ত, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা। উচ্চ মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয় ইরানে সাম্প্রতিক সময়ে জনবিক্ষোভ বাড়িয়েছে। ট্রাম্প প্রকাশ্যে এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে একটি বার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ দুর্বলতাকে কৌশলগত সুযোগ হিসেবে দেখছে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র সাধারণত এমন দেশকেই টার্গেট করে যেখানে অভ্যন্তরীণ চাপকে কাজে লাগানো সম্ভব। চতুর্থত, ইরান হল রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্র। ভেনেজুয়েলায় অভিযান শুধু মাদুরোর বিরুদ্ধে নয়, এটি ছিল মস্কো ও বেইজিংয়ের জন্য সতর্ক বার্তা। ইরানকে টার্গেট করা মানে সেই বার্তাকে আরও জোরালো করা। যুক্তরাষ্ট্র এখনও বৈশ্বিক নিয়ম লিখতে সক্ষম। সবশেষে জ্বালানি ও ভূ রাজনীতি। হরমুজ প্রণালী, তেল ও গ্যাসের প্রবাহ এবং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ইরানকে কেন্দ্র করেই ঘোরে। এই অঞ্চলে নিয়ন্ত্রণ মানে বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব। এই সব কারণ মিলিয়ে ইরান কেবল একটি সম্ভাব্য লক্ষ্য নয়, বরং ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে এটি একটি প্রতীকী ও কৌশলগত টার্গেট। ভেনেজুয়েলা যদি ছিল সাহস দেখানোর মঞ্চ, ইরান হতে পারে সেই সাহসের পরবর্তী বার্তা। ইরান অভিযান কি সহজ হবে?
ভেনেজুয়েলার সাথে ইরানের তুলনা করার আগে মাদুরোর সাথে আয়াতুল্লাহ খামেনির তুলনা করা যাক। নিকোলাস মাদুরো একজন রাষ্ট্রপ্রধান, যার ক্ষমতার ভিত্তি ভঙ্গুর, অর্থনীতি বিপর্যস্ত, অভ্যন্তরীণ বিরোধ প্রবল এবং আন্তর্জাতিক স্বীকৃতি সীমিত। যুক্তরাষ্ট্র অতীতে এখানে সরকার পরিবর্তনের কৌশল প্রয়োগ করেছে। কিন্তু আয়াতুল্লাহ খামেনি ভিন্ন চরিত্র। তিনি শুধু রাষ্ট্রপ্রধান নন, বরং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সামরিক অর্থাৎ IRGC বিচার ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামোর কেন্দ্রবিন্দু এবং একটি প্রাতিষ্ঠানিক রাষ্ট্র ব্যবস্থার প্রতীক। খামেনিকে সরাসরি টার্গেট করা মানে কেবল সরকার পরিবর্তন নয়, এটি কার্যত রাষ্ট্র কাঠামো ধ্বংসের ঘোষণা। তাই ইরানকে ট্রাম্প প্রশাসনের পরবর্তী সম্ভাব্য টার্গেট হিসেবে দেখা হলেও এটি ভেনেজুয়েলার মতো সরাসরি অভিযান করা মোটেই সহজ হবে না। ইরান যুক্তরাষ্ট্রের জন্য অনেক স্তরে চ্যালেঞ্জ তৈরি করতে পারে, সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক। প্রথমত, সামরিক ক্ষমতা। ইরানের আক্রমণাত্মক সামরিক কাঠামো, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ক্রমবর্ধমান ড্রোন ও সাইবার যুদ্ধ ক্ষমতা যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপকে জটিল করে তোলে। ইরান শুধু নিজস্ব ভূখণ্ডে নয়, মধ্যপ্রাচ্যে প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে পারে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরান সমর্থিত অন্যান্য মিলিশিয়াগুলি ইরানের হাতে একটি বহুভুজি আঘাতের বিকল্প তৈরি করে, যা আমেরিকার সামরিক পদক্ষেপকে আরও ঝুঁকিপূর্ণ করবে। দ্বিতীয়ত, ভৌগোলিক ও কৌশলগত অবস্থান। ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্বের তেলের প্রায় 1/3 এই প্রণালীর মাধ্যমে প্রবাহিত হয়। এখানে যে কোনো সামরিক সংঘর্ষ বিশ্ব জুড়ে জ্বালানি বাজারে অচলাবস্থা সৃষ্টি করতে পারে। শুধুমাত্র মার্কিন বাহিনী নয়, এর ফলে আন্তর্জাতিক বাজার, বিশেষ করে এশিয়া ও ইউরোপের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে। তৃতীয়ত, আঞ্চলিক সমর্থন ও কূটনৈতিক জটিলতা। ইরান, রাশিয়া, চীন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্রদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। যদি যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে, তবে বিশ্ব শক্তি ভারসাম্য, নিরাপত্তা কাউন্সিল এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষেত্রে জটিল বাধা তৈরি হবে। সব মিলিয়ে ইরানকে লক্ষ্য করা সহজ হলেও এটিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ বা অভিযান সফল করা অত্যন্ত জটিল। সামরিক প্রতিরোধ, ভূ-রাজনৈতিক অবস্থান, আন্তর্জাতিক সমর্থন এবং অভ্যন্তরীণ কাঠামোর কারণে ইরান যুক্তরাষ্ট্রের জন্য একটি উচ্চ ঝুঁকিপূর্ণ এবং বহুমাত্রিক চ্যালেঞ্জ। কোনো সরাসরি অভিযান বা হস্তক্ষেপ ভেনেজুয়েলার মতো সফল হওয়ার সম্ভাবনা কম এবং এতে আন্তর্জাতিক অর্থনীতি ও বিশ্ব রাজনীতির ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। তবে সাম্প্রতিক সময়ে বিশ্ব ব্যবস্থায় দেশে দেশে এক নতুন চরিত্র হাজির হতে দেখা যাচ্ছে, আমেরিকার পুতুল চরিত্র। ভেনেজুয়েলায় যেমন নোবেলজয়ী বিরোধী দলীয় নেতা মাচাদো, তেমনি ইরানে আমেরিকার পছন্দের প্রার্থী রেজা পাহলভি। তিনি হচ্ছেন দেশটির শেষ শাহ অর্থাৎ শেষ সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভীর নির্বাসিত পুত্র। ইরানের ঐতিহাসিক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে জন্মের পর থেকেই প্রস্তুত করা হচ্ছিল রেজা পাহলভীকে। কিন্তু 1979 সালের বিপ্লব যখন তার বাবা রাজতন্ত্রকে উৎখাত করে, তখন তিনি যুক্তরাষ্ট্রে যুদ্ধ বিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছাকাছি এক শহরে বাস করছেন। ইরানে আন্দোলনকারীদের কেউ কেউ রেজা পাহলভীকে পরবর্তী শাসক হিসেবে দেখতে চাইছেন, যার প্রতি সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। দর্শক, ইরানের এই বিক্ষোভ কি বিদেশি ষড়যন্ত্র নাকি দশকের পর দশক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার ফল? আপনারা কি মনে করেন? ইরানে কি শেষ হচ্ছে খামেনি অধ্যায় নাকি উল্টো ধ্বংসের মুখে পড়বে যুক্তরাষ্ট্র? আপনাদের মতামত জানান। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই।